আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে আরও একটি দিন। অ্যাডমিশন টেস্টের আয়োজন, এটি হলো লেকচার 18, 18তম দিনের ক্লাস। আজকের টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। তোমরা যারা আমার ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট হওনি এখনও, কানেক্ট হতে পারো facebook.com/english মজা এবং আমার একমাত্র ফেসবুক গ্রুপ ইংলিশ মজা উইথ রফিক স্যার। নিয়মিত আপডেটের জন্য ডেফিনেটলি এগুলোর সঙ্গে কানেক্ট থাকা দরকার। যাদের ফেসবুক নেই একেবারেই দরকার নেই। আচ্ছা, আমি একটু দেখি তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। একটু আমি দেখি ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক নেই একেবারেই দরকার নেই। আচ্ছা, আমি একটু দেখি তোমরা আমাকে ঠিকমতো। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে আমরা একটু ঝটপট দেখে নিই যে আসলে আমরা কোন মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের কোর্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই না? এই হলো আমাদের মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের কোর্সটা চলছে আজ অবধি পর্যন্ত। আমরা লেকচার 18 আজকের ক্লাসটি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, রাইট, এই জায়গাটা এসে হাজির হয়েছি। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো, যেটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ভাইটাল একটি টপিক। এখান থেকে কোয়েশ্চেন দুইটি থাকে। আমাকে অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি আল্লাহর রহমতে তোমরাও অনেক ভালো আছো। ওয়েল, তো আজকে আমরা শুরু করছি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। তো সেই জন্য যে কাজটি করতে হবে, ঝটপট নিট বইটি খুলে ফেলো এবং একেবারে আমরা চলে যাব আমাদের আলোচ্য বিষয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। যাদের কাছে ফার্স্ট এডিশনে বই আছে তারা একটু মেনশন করে দাও, এবং যাদের কাছে সেকেন্ড এডিশনে বইটি রয়েছে তারাও মেনশন করে দাও আসলে কত পৃষ্ঠায় এই আলোচনাটি রয়েছে। আরেকটি কথা আমি একটু বলে দিই বা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে কী হলো আমি তো নিজেও বুঝতে পারছি না। আসলে তোমরা কি বুঝলে আমাকে একটু জানাও যে আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা কি তোমরা রুটিন পাচ্ছ নাকি কোনো সম্ভাবনা নেই? কে কি নিউজটা পেয়েছো, যাই যেটা জেনেছো একটু ঝটপট আমাকে জানিয়ে দাও তো দেখি কি অবস্থা। কুইক, আমি জানতে চাই যে ইন্টারমিডিয়েটের কি অবস্থা, তোমরা কি পরীক্ষা এই বছরে দিতে পারছো নাকি পারছো না? হ্যাঁ, তোমাদের কাছে যে নিউজটি রয়েছে সেটি একটু ঝটপট জানিয়ে দাও। কুইক, আমি জানতে চাই। আচ্ছা, কিছুই বুঝলাম না। আচ্ছা, বৃহস্পতিবার নোটিশ আসবে। আচ্ছা, বৃহস্পতিবার নোটিশ আসবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট এডিশনে আমরা আজকে যে অ্যাফার্মেটিভ নেগেটিভটা করছি সেটি হলো 363 পেজ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। যা হয় হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, দেখা যাক। আর সেকেন্ড এডিশনের পেজ হচ্ছে 379। ওয়েল, আমরা এই মুহূর্তে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্টের কথা বললেই যে বিষয়টি মাথায় রাখতে হবে, এখানে সেন্টেন্সের সংখ্যা 2টা হতে হবে কমপক্ষে, কারণ 2টা না হলে কিন্তু এগ্রিমেন্ট হবে না, রাইট? সো এগ্রিমেন্ট বা চুক্তির ক্ষেত্রে সর্বদাই কিন্তু 2টি বিষয়বস্তু, 2টি জিনিস, 2টি সেন্টেন্স থাকতে হবে। তার মানে এই মুহূর্তে আমরা একসাথে 2টি সেন্টেন্সকে একসাথে করার সিস্টেমটা রপ্ত করব। আমরা যদি এটিকে বাংলা একটু ভেঙে বলি তাহলে বিষয়টি হচ্ছে যে হাবোধক বা না বোধক চুক্তি জ্ঞাপন। সমজাতীয় 2টি বাক্যের ভার্বের ডাবল ইউজ বা পুনরাবৃত্তিকে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ বাক্যে বিশেষ যে কনজাংশনগুলো ব্যবহার করা হয় তাই মূলত অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট হিসেবে পরিচিত। অবশ্য সংজ্ঞার ক্ষেত্রে এটা ভিন্ন মত রয়েছে, অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। অ্যাসার্টিভে যেহেতু 2টা প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ, সেই জন্যই বেসিক্যালি এগ্রিমেন্ট 2 প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্যের সঙ্গে হাবোধক আরেকটি বাক্যের সম্পর্ক, আরেকটি হচ্ছে না বোধক বাক্যের সঙ্গে না বোধক আরেকটি বাক্যের সম্পর্ক। লাইক এরকম আমরা কথা বলি না, অ্যাফার্মেটিভ মানে হাবোধক, যেমন আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো। দেখো 2টা কথাই কিন্তু অ্যাফার্মেটিভ, হাবোধক। আমি তোমাকে পছন্দ করি, তুমিও আমাকে পছন্দ করো বলতেই পারি। আবার নেগেটিভ করেও কথা বলা হয় যে আমি তোমাকে যেমন পছন্দ করি না, তুমিও আমাকে তেমনই পছন্দ করো না। এভাবে কিন্তু আমরা একটি কথাকে হাবোধক এবং পরে আরেকটি হাবোধক কথা দিয়ে শেষ করতে পারি, একটি কথা নাবোধক তার সঙ্গে আরেকটি নাবোধক কথা দিয়ে শেষ করতে পারি। প্রসঙ্গত বলতে হয় এই স্ট্রাকচারটা
রিটেনের থেকেও সবচাইতে বেশি ব্যবহার হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। মানে কি বলবো, ফ্লুয়েন্ট স্পিকার বা তুমি যদি কারোর সঙ্গে কথা বলতে চাও তাহলে এই স্ট্রাকচারগুলো খুবই কাজে দেবে। আজকে আমি তোমাদের যেগুলো দেখাবো। আচ্ছা, অনেকে দেখছি শুধু শুধু অযথা কমেন্ট করছো, প্লিজ কমেন্ট করার দরকার নেই। ওকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট দুইটি প্রকার। সো ফার্স্টেই আমরা যেটি কভার করব অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের এই জায়গাটা তোমরা একটু দেখে ফেলো। অ্যাফার্মেটিভ বাক্য এগ্রিমেন্ট করার দুইটি স্ট্রাকচার। সহজ কথায় স্ট্রাকচারটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কিছু জিনিস থাকে যেগুলো মুখস্থ না করলে আসলে পারা যায় না। প্রথম বাক্য, মাঝে আমরা কনজাংশন হিসেবে ইউজ করব অ্যান্ড সো, তারপরে আগের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সাবজেক্টের সঙ্গে ম্যাচিং করে এবং সবার শেষে ফুল স্টপ। তুমি চাইলে ওই একই কথাকে আরেকটি ফরম্যাটে আরেকটি স্ট্রাকচারে বলতে পারো। প্রথম বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো কনজাংশন, তারপরে দ্বিতীয় বাক্য এবার অক্সিলারি ভার্ব বসানোর পরে সবার শেষে টু অথবা অলসো দিয়ে ফুল স্টপ দিয়ে কথা শেষ করতে পারো। তো স্ট্রাকচার দেখলেই সবসময় বোঝা যায় না। আমরা একটু এক্সাম্পলে যাই। শি ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি। বাংলাটা একটু দেখে নাও। সে একটি কারখানায় কাজ করে। সে একটি কারখানায় কাজ করে এবং এর সঙ্গে তুমি বলতে চাচ্ছ এবং তার বাবাও কাজ করে। মানে দেখো, বাবাও করে বলতে বাবাও কারখানাতে কাজ করে। তাহলে বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। তোমরা যে কাজটি করতে পারো, শি ওয়ার্কস আ ফ্যাক্টরি, এই জায়গাটায় আন্ডারলাইন করো, আন্ডারলাইন করে ওটার নিচে লিখে রাখো অ্যাফার্মেটিভ, মানে হা বোধক। অ্যান্ড সো ওইটার নিচে আন্ডারলাইন করে লিখে রাখতে পারো কনজাংশন। আর এই জায়গাটায় দেখো আমরা স্ট্রাকচার কি ফলো করেছি। দেখো, অক্সিলারি ভার্ব নিয়েছি এবং সেটা কি, আগেরটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই কিন্তু আমি ডাজ নিয়েছি। আর তার বাবা মানে হার ফাদার, তার মানে সবার শেষে কিন্তু আমরা সাবজেক্টটা নিয়েছি। প্রসঙ্গত, যদি এখানে ওয়ার্কস না থেকে যদি ওয়ার্ক থাকতো, মানে পাস্ট টেন্স থাকতো, তাহলে কিন্তু এখানে ডাজ হতো না, তখন কিন্তু ডিড হয়ে যেত। তাহলে এখান থেকে প্রমাণিত প্রথম বাক্যের টেন্সটা হবে যেমন, পরবর্তী বাক্যতে আমরা অক্সিলারি ভার্বটা নেব সেই টেন্স অনুযায়ী। তারপরে তার বাবা হার ফাদার, তার ভাই হিজ ব্রাদার, তার মা হিজ মাদার, এটসেট্রা। আশা করি বেসিক বিষয়টা বুঝে ফেলেছো যে কিভাবে আমরা লিঙ্ক আপ করব অ্যান্ড সো দিয়ে। কোনো কোনো সময় দেখবে যে অনেক সময় দেখা যায় যে এই জায়গাটা একটা কমা দেওয়া থাকে। অ্যান্ড সো এর আগে একটা কমা দেওয়া থাকে। এটি আসলে ম্যান্ডেটরি নয়, এটি বাধ্যবাধকতা নিয়ম তেমন নেই। আচ্ছা, এটা গেল। তুমি চাইলে কিন্তু স্ট্রাকচার টু অনুযায়ী এটাকে কানেক্ট করতে পারো। যেমন, শি ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, সে একটি ফ্যাক্টরিতে কাজ করে। প্রথম বাক্য সিম্পলি অ্যান্ড, দেখো সিম্পলি অ্যান্ড দিলাম। দ্বিতীয় বাক্যটাকে করে নাও আগে, হার ফাদার ডাজ। এই যে আমি ডাজটা নিচ্ছি ওই সেম আগের মতো করেই প্রেজেন্ট টেন্স, তাই কিন্তু আমি ডাজ নিয়েছি, রাইট? তাহলে এখানে যদি ওয়ার্কস না হয়ে কোনোভাবে ওয়ার্কড হতো, তাহলে এখানে ডাজের পরিবর্তে আমি কি নিতাম, ডিড নিতাম। ওই কথা ঘুরে ফিরে একই আসছে, শুধু পার্থক্য হচ্ছে আগেরটায় অক্সিলারি ভার্বটা এসেছিল সাবজেক্টের আগে, রাইট? আর এখানে সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা জাস্ট একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে সবার শেষে টু বা অলসো দিতে হবে, যে কোনো একটি। আমি কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়েছি, যে কোনো তুমি একটি ইউজ করবে, আইদার দিস অর দ্যাট। এইটা হয় এটা, না হয় ওইটা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটা না হয় বুঝে নিলাম, এখন ফাইনাল পরীক্ষা আসলে কোয়েশ্চেনটা কীভাবে আসবে? ফাইনাল পরীক্ষায় এই কোশ্চেনগুলো যেভাবে সাধারণত আসে, এই যে এই জায়গাটা ফিল ইন দ্য গ্যাপ থাকলো, ঠিক আছে? এইখানে এরকম বাক্য দেওয়ার পরে অর্ধেকটা দেওয়ার পরে ফিল ইন দ্য গ্যাপ থাকলো, দিয়ে হয়তো বা অপশানে বলবে যে এইখানে তুমি আসলে কি বসাবে, দিয়ে বাক্যের বাকি অংশটা অ্যান্ড সো থেকে বাকি অংশ, রাইট? আচ্ছা, ডিড আমি দুইটা নিয়েছি, দরকার নেই। আরেকটা হয়তো বা দিতে পারে লাইক দিস, এরকম অ্যান্ড হয়তো বা এখানে ডিড দিয়ে দিল। ভুলের তো কোনো শেষ নেই, ভুল তো নানা রকমভাবেই থাকতে পারে, তাই না? এইভাবে ফিল ইন দ্য গ্যাপ আকারেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তাহলে এবার দেখো, আগেরটা যেহেতু প্রেজেন্ট টেন্স পেয়েছি, আগেরটা যদি প্রেজেন্ট টেন্স পেয়ে যাই তাহলে আমি এখানে প্রেজেন্ট টেন্স অনুযায়ী নিচ্ছি, আর আগেরটা যদি পাস্ট টেন্স পেয়ে যাই তাহলে আমি এখানে ডিড নিচ্ছি, রাইট? এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে। এই টাইপের কিন্তু কোয়েশ্চেন্স হয় অনেক সময়। মাই ফাদার ওয়ার্ক অ্যাজ এ এমপ্লয়ি অ্যান্ড সো ডু, না কি লেগেছো? অনেক ভুল লেগেছো, তুমি খেয়াল করো, ডু বানানটা পর্যন্ত ভুল হয়েছে। এতবার কমেন্ট করো না, হ্যাঁ? অনেকের কাছে এটা ডিস্টার্ব ফিল হচ্ছে। ওকে, সো অনেকে রাইট আনসার করেছো এ, কিন্তু না, এখানে আসলে দুইটা আনসারই রাইট। দেখো, আমি দুইটাই কিন্তু করেছি। আচ্ছা, বলো তো, আমি যদি এই বাক্যটাকে এইভাবে দিতাম যে শি উইল ওয়ার্ক, ভালো করে বুঝো, শি উইল ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি,
তাহলে আমাকে বলো তো এটা রাইট উত্তরটা কি হবে? আমি জানতে চাই এটা রাইট উত্তরটা কি হবে, ঝটপট আমাকে একটু জানিয়ে দাও তো। এই দুটি আনসারে কোনোটিই হবে না, নিশ্চিত থাকো, বিকজ এখানে উইল আছে, এই পাশে কিন্তু কোনোভাবে আমি উইল নিতে পারিনি বা নেই। তাহলে রাইট আনসারটা কি হতে পারে? দয়া করে কমেন্ট করো না, শুধু শুধু কমেন্ট করো না, নিজে বাহাদুরি দেখিও না। সবসময় নিজেরা মানুষরা সবসময় নত হয়ে কোনো কিছু শেখার চেষ্টা করব। আমি তোমাদের সবাইকে বলছি, একজন লার্নার হবে সবসময় নত, ওবিডেন্ট। আমরা সবাই শিক্ষার্থী, বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, এই কথাটা সারা জীবন সবসময় আমরা মনে রাখবো। হ্যাঁ, কখনো দাম্ভিকতা বা অহংকার আমরা রাখবো না ভিতরে। ওয়েল, দেখতে পাচ্ছি কেউ কেউ আনসার করা শুরু করে দিয়েছো। সো উইল হার ফাদার, ফ্যান্টাস্টিক। তাহলে রাইট উত্তর কী হবে? অ্যান্ড সো উইল হার ফাদার। তাহলে একটা বিষয় তো বোঝা গেলে যে আগের অক্সিলারি ভার্বটাই কিন্তু আমরা পরবর্তীতে টেনে নিয়ে আসতেছি। আচ্ছা ভাবো তো, যদি আমি এইখানে দিতাম যে শি উইল ওয়ার্ক না, আমি যদি দিই হচ্ছে যে শি ক্যান ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, তাহলে রাইট আনসারটা কী হবে? অ্যান্ডসো তো থাকবেই, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপরে ডেফিনেটলি আমরা আবার ক্যান নেব। হ্যাঁ, তারপরে হার ফাদার, খুবই মজার জিনিস। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের বিষয়টা কিন্তু বুঝে ফেলেছে অলরেডি। এইবার আমি হচ্ছে অজানা কথায় যে বিষয়টি তোমাদেরকে দেখাবো, যে সো বসে অক্সিলারি ভার্বের পূর্বে, যেটা তোমরা স্ট্রাকচারে দেখলে, আর টু বা অলসো কিন্তু বসে অক্সিলারি ভার্বের পরে, মানে সবার শেষে। সেন্টেন্সটির শেষে দেখতে অনেকটা প্রশ্নবোধক মনে হলেও, দেখো প্রশ্নবোধক কিন্তু ভাব লাগে যে অক্সিলারি ভার্ব এসে গেছে, সাবজেক্ট, হ্যাঁ, প্রশ্নবোধকে একটা চিহ্ন দিয়ে দিই, কিন্তু না, তুমি চাইলেই দিতে পারবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে এটি, তাই শেষে সর্বদাই তোমাকে কি দিতে হচ্ছে? ফুল স্টপ দিতে হচ্ছে। আরও কিছু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। হ্যাঁ, একজনে বলছে যে এত সহজ, রিয়েলি এত সহজ। বাট দেখো, অ্যাডমিশনের শুরুতে কিন্তু তোমার মনে হয়েছিল না জানি অ্যাডমিশনের কোয়েশ্চেন্সগুলো কতটা কঠিন। এবং আরেকটি গুড নিউজ দিয়ে রাখি, সেটি হলো এই কোয়েশ্চেন্সগুলোই কিন্তু আবার হচ্ছে জব প্রিপারেশনের জন্য তোমাদের কাজে লাগবে। আই মিন বিসিএস বলো, ব্যাংক জব বলো, যে কোনো টাইপের বড় বড় পরীক্ষাতে কিন্তু এই প্রিপারেশনটাই। কিন্তু একটা জিনিস কি হয়, আমি তোমাদের এখনই বলে রাখি, যে অ্যাডমিশনের জন্য এত কষ্ট করে তোমরা কোর্সটাকে কন্ট্রোলে নিয়ে আসো, ইংলিশে ভালো একটা মার্কস অর্জন করো, ভালো প্রিপারেশান নাও বলে তো ভালো মার্কস পাও, তাই না? তো এত ভালো মার্কস পাওয়ার পর, এত ভালো প্রিপারেশনের পরে যখন তুমি ভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পেয়ে যাচ্ছ, এরপরে তুমি এই যে তোমার অনার্স মাস্টার্স পর্যন্ত তুমি আর ইংলিশটাকে অত প্রায়োরিটি দাও না। তো একটা সময় কি হয়, জব প্রিপারেশনের সময় আবার তোমাকে জিরো থেকে শুরু করতে হয়। তো সেক্ষেত্রে আমি তোমাকে এখনই একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি বা একটু বলে রাখি, যদিও অনেক আগেই বলা হচ্ছে, তারপরে বলে রাখি যে অ্যাডমিশনের চান্স তোমার হবেই, এটা তুমি বিশ্বাস করো। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখো, তোমার চান্স হবে ইনশাআল্লাহ। চান্সটা হওয়ার পরে ইংরেজির তুমি যে প্রিপারেশানটা নিয়েছো বা নিয়ে ফেললে, প্লিজ এই প্রিপারেশানটাকে তুমি নষ্ট করো না। প্রতিনিয়ত তোমার একাডেমিক অনার্স মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি এটা চালিয়ে যেও, শুধু এইটুকু বললাম। তাহলে অনেক অনেক সহজ হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। আরও কিছু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন ধরো, আমি এরকম একটি কথা বললাম যে আই উইল ওয়াচ দ্য ড্রামা, আমি নাটকটি দেখব, তুমিও দেখবে। আমি নাটকটি দেখব, তুমিও দেখবে, রাইট? সো আমি কি বলবো? আই উইল ওয়াচ দ্য ড্রামা অ্যান্ড সো উইল ইউ। খুবই সিম্পল ফ্যাক্ট, দেখো উইল ইউ, ওকে ফাইন। এবং পরবর্তীতে কিন্তু অ্যান্ড সো এর পরে আমি কি নিয়েছি, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, উইল ইউ, ওটা নিতে আমি বাধ্য, অক্সিলারি ভার্ব। ওয়েল, আরেকটি প্যাটার্নে তুমি বলতে পারো যে আই উইল ওয়াচ দ্য ড্রামা অ্যান্ড ইউ উইল টু। তুমি চাইলে কিন্তু এটার পরিবর্তে এটাও দিতে পারো, অলসো, কিন্তু আমি বলেছি যে কোনো একটি তুমি ব্যবহার করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যদি বলি যে টাইম হ্যাজ চেঞ্জড, সময় বদলে গেছে, আর তুমিও সাথে সাথে বদলে গেছো, কত ফ্যান্টাস্টিক কথা না? টাইম হ্যাজ চেঞ্জড, সময় বদলে গেছে, অ্যান্ড সো হ্যাভ ইউ, তুমিও বদলে গেছো, রাইট? এই হ্যাজ। আচ্ছা বলো তো, এখানে যদি এরকম বলা হয় যে সময় বদলে গেছে আর সেও বদলে গেছে, আমি যদি এখানে শি দিই, আমি কি এটি রাইট দিতে পেরেছি? এবার ঠিক হয়েছে? নেভার। শি এর পরে তো আর হ্যাভ বসে না, তাই না? তাহলে এখানে কিন্তু আমাকে কি দিতে হবে? হ্যাজ দিতে হবে, রাইট? টাইম হ্যাজ চেঞ্জড অ্যান্ড সো হ্যাজ শি, সময় বদলে গেছে আর সেও বদলে গেছে। এরপরে তুমি প্যাটার্ন 2 অনুযায়ী করতে পারো স্ট্রাকচার, যে টাইম হ্যাজ চেঞ্জড অ্যান্ড ইউ হ্যাভ অলসো, অথবা ইউ হ্যাভ টু। হি ইজ ওয়ার্কিং হার্ড অ্যান্ড সো আই অ্যাম, সে খুব কঠোর পরিশ্রমী, যেমনটা আমিও। এভাবে বলতে পারো হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আই অ্যাম টু, বা অলসো।
একটু বা অলসো এর যে কোনো একটি ব্যবহার করতে হবে। ক্লিয়ার? খুবই ফানি, খুবই মজার। এর বেশি আর আমি তোমাদের প্র্যাকটিস করাতে যাচ্ছি না, তাহলে তোমাদের কাছে বিরক্ত লাগবে যে এত সহজ জিনিস আমি বারবার কেন শেখাচ্ছি। ওয়েল, এইবারে আসো এগ্রিমেন্টের আরেকটা ধরন, নেগেটিভ এগ্রিমেন্ট। অর্থাৎ আমি কথাটাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি না, তুমিও আমাকে পছন্দ করো না। আমি সবজি পছন্দ করি না, আমার বন্ধুরাও সবজি পছন্দ করে না। মানে দুই পাশে না না যখন থাকবে, এই ধরনের নেগেটিভ বাক্যগুলোকে তুমি যখন এগ্রিমেন্ট করতে চাইবে, তখন এই দুইটা প্যাটার্নে তুমি এগ্রিমেন্ট করবে, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2। আমি তো মনে করি যে এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা 4টা স্ট্রাকচার পেলাম। সুন্দর করে একটা পেজে লিখে তুমি তোমার রিডিং টেবিলের সামনে এটাকে জাস্ট লাগিয়ে রাখবে, অথবা খাতায় লিখে নেবে, প্রতিনিয়ত একটু দেখবে। এর আগে দেখালাম স্ট্রাকচার 1, 2, আর এখানে স্ট্রাকচার 1, 2। হ্যাঁ, সুন্দর করে শিরোনাম দিয়ে একটু লিখে রাখবে এবং বারবার দেখবে। এছাড়া আমার মনে হয় না যে বিশেষ কোনো ফন্দি ফিকির বা কোনো বিশেষ হোমিও ঔষধে কাজ হবে। কোনো কবিরাজিতে কোনো ঔষধে কোনো কাজ হবে না। হ্যাঁ, আচ্ছা, প্রথম নেগেটিভ বাক্য, যেমন ধরো হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না এবং আমিও করি না। অ্যান্ড এইখানে তোমাকে নাইদার অথবা নর যে কোনো একটি নিয়ে আসতে হবে। এরপরে অক্সিলারি ভার্ব, অর্থাৎ আগের টেন্সটা যেমন সেই অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। তারপরে নর্মালি কী হবে, যে সাবজেক্টটা আমাদের দরকার সেই সাবজেক্টটা, রাইট? তাহলে হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না। অ্যান্ড নাইদার ডু আই, এবং আমিও পছন্দ করি না। খুব সিম্পল ফ্যাক্ট, নাইদার ডু আই। এবং এটিকে আরেকভাবে আমরা একটু ট্রাই করে দেখি এই প্যাটার্নে। প্রথম নেগেটিভ বাক্য যে হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না। অ্যান্ড, এইটা অ্যান্ড নিলাম। এবং দ্বিতীয় বাক্যটা আমাকে সম্পূর্ণ লিখতে হচ্ছে আই ডোন্ট আইদার। বাক্যটা একটু তোমাকে সময় নিয়ে দেখতে হবে যে আসলে কী পার্থক্যটা ঘটলো। ঠিক আছে? এইটা জাস্ট একটু দেখার বিষয়, মানে বোঝার থেকেও বড় কথা এখানে দেখে তোমাকে অভ্যস্ত, মানে আয়ত্তে নিয়ে আসতে হবে। অনেক জিনিস থাকে না যে আসলে বুঝলেই হয়ে যায়। যেমন ধরো আমি গণিতের কথা বলি, যে গণিতের ক্ষেত্রে কী হয়, যে অনুশীলনীর একটা অঙ্ক তোমাকে যদি সূত্র অনুযায়ী করিয়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি ওই অনুশীলনীর অনেকগুলো অঙ্কই পাওয়া যায়। বাট ইংলিশের ক্ষেত্রে আসলে গণিতের ওই সূত্রটা কাজ করে না। ইংলিশের ক্ষেত্রে অনেক সূত্র, অনেক রুলস মনে রাখতে হয়। তবে এখানে একটা মজার বিষয় হলো, মনে রাখার ক্ষেত্রে কিন্তু অত কষ্ট করতে হয় না। তুমি যখন সোর্সটা জেনে যাবে, দেখবে একটার সঙ্গে একটা যে লিঙ্ক আপ আছে, ওইটার মাধ্যমে তুমি ধরে রাখতে পারছো। তো সেইগুলো যা হোক একসময় তুমিও পেরে যাবে। হি ডাজ নট লাইক সুইটস, সে মিষ্টি পছন্দ করে না। অ্যান্ড আই ডোন্ট আইদার। তো পরীক্ষায় হয়তো বা দেখা যায় যে এই কোশ্চেনটা লাইক দিস এরকম করে থাকতে পারে, আই ডোন্ট থাকলো। ওকে, সো আমি একটু দেখিয়ে দিই পরীক্ষায় কী ধরনের কোশ্চেনটা থাকতে পারে তোমাদের। আই ডোন্ট আইদার থাকলো, অপশান বিতে থাকলো আই ডিডেন্ট আইদার, আরও অনেক কিছু। এখানে যেহেতু ডাজ নট আছে, এখানে কি কোনোভাবে ডিডেন্ট হতে পারে? নেভার। তো যদি এখানে কোনোভাবে হি ডিড নট হতো, তাহলে আমরা পরবর্তীতে ডিড নট করতাম। ক্লিয়ার? সো এই বিষয়গুলোর দিকে নজর দিয়ে বা এইভাবে ফিল ইন দ্য গ্যাপগুলো তোমাকে কারেকশন করতে হবে। আমি অবশ্য একটু পরে তোমাদের এই পুরো লেসনটা শেষ হলে আমি তোমাদেরকে দেখাবো যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো, বিভিন্ন সময় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কেমন, আমি অ্যাট এ গ্লান্স তোমাদের একটু দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে ওইটাই ভেঙে দেখানো হয়েছে, একটু ভালো করে দেখে নিও। নোটে একটা কথা বলা আছে যে সর্বদাই প্রথম সাবজেক্টের টেন্স অনুসারে পরবর্তী সাবজেক্টের অক্সিলারি ভার্বটা বসাতে হবে। সেটা তো বটেই, অজানা কথায় এই তথ্যটা একটু ভালো করে মনে রাখবে যে নাইদার অথবা নর বসে অক্সিলারি ভার্বের পূর্বে, অন্যদিকে নট আইদার বসে অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, সেটা তো আমরা দেখলাম। এই সেন্টেন্সগুলোও দেখতে প্রশ্নবোধক মনে হলেও মূলত তা অ্যাসার্টিভ, তাই সবার শেষে তোমাকে দিতে হবে ফুল স্টপ, রাইট? সো আরও কয়েকটা আমরা একটু প্র্যাকটিসের জন্য টেস্ট হিসেবে দেখে নিই। রিতা কেন টাইপ ওয়েল, রিতা ভালোভাবে লিখতে পারে না এবং তার বোনও পারে না। অ্যান্ড নাইদার ক্যান হার সিস্টার। দেখো আমি কিন্তু এখানে ক্যান দিয়েছিলাম বলে আমাকে এই পাশে ক্যান নিতে হয়েছে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট তার বোন। আচ্ছা বলো তো, যদি ক্যানট না থেকে লাইক আমি যদি এখানে কুড নট দিতাম, তাহলে তুমি এখানে কি দিতে? এখানেও তোমাকে কিন্তু কুড ইউজ করতে হতো, রাইট? আশা করি এই জায়গাটা নিয়ে প্রবলেম হবে না। আর অ্যাডমিশন টেস্টে কিন্তু সাধারণত এই জায়গাতেই একটা প্রবলেম হয়, দেখা যায় কুড থাকে, ক্যান থাকে, বুঝে নিতে হয় যে আগে কোনটা ব্যবহার করা হয়েছে। আর তারপরে রিতা ক্যানট টাইপ ওয়েল অ্যান্ড হার সিস্টার ক্যানট আইদার। আইদারটা সবার শেষে বসেছে, এটা কিন্তু হচ্ছে স্ট্রাকচার 2 অনুযায়ী।
তো পরীক্ষায় যে কোনটা আসবে এটা তো বলা যায় না, দুইটা স্ট্রাকচারই তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, হি ডিড নট রাইট মি, সে আমাকে কিছু লেখেনি, অ্যান্ড নাইদার ডিড ইউ, আর তুমিও আমাকে কিছু লেখনি। এরকম বলে না যে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তুমিও আমাকে কিছু লেখনি, সেও কিছু লেখেনি, এরকম কিছু অভিমান নিয়ে। হি ডিড নট রাইট মি সামথিং, পাস্ট টেন্স, এবং পরবর্তীতে দেখো কিন্তু ডিডটাই নিতে হয়েছে। বাট তুমি বলছো যে না, আমি এই প্যাটার্ন ইউজ করবো। সো অ্যান্ড ইউ ডিড নট আইদার, জাস্ট দেখার বিষয়। নাইদার আর হচ্ছে নট দিলে আইদার। হ্যাঁ অবশ্যই, কারণ নট দিলে তুমি তো নাইদার দিতে পারছো না, তখন হা বোধক ফর্মটা ইউজ করতে হচ্ছে। ক্লিয়ার? অ্যান্ড সি নাম্বারে আসি এবার। সি নাম্বারটা হচ্ছে শি ডিড নট রিমেম্বার মি অ্যান্ড নাইদার ডিড আই, সে আমাকে মনে রাখেনি এবং আমিও তাকে রাখিনি। ঠিক আছে? সো নাইদার ডিড আই। তো এখানে যদি ডিড নট না দিয়ে কোনোভাবে আমি বলতাম যে শি ডাজ নট রিমেম্বার মি, সে আমাকে মনে রাখে না আর আমিও তাকে মনে রাখি না, তাহলে এখানে কি হতো? ডু আই হতো, কারণ আয়ের পরে তো অবশ্যই ডু বসে, তাই না? টেন্স কিন্তু সেম, দেখো একই টেন্স। আচ্ছা, তো এটা গেল। আর সবশেষে আরেকটি রয়েছে, সেটি হলো যে এটি, হ্যাঁ, শি ডিড নট রিমেম্বার মি অ্যান্ড আই ডিড নট আইদার, যেটি বারবারই দেখাচ্ছি। তাহলে টোটাল আমি যে এখন পর্যন্ত তোমাদের স্ট্রাকচারগুলো করালাম, এর সংখ্যা কয়টা? 4টা। আমি যেটা বলবো তোমাদের, তোমরা যেটা করবে, আমি জাস্ট কপি করে দিচ্ছি অ্যাট এ গ্ল্যান্স, তোমরা স্ক্রিনশট দিয়ে পারলে মোবাইলে একটু সেভ করে রাখবে। হ্যাঁ, ওকে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা নিয়ে কথা বললাম তাদের সংখ্যা হচ্ছে এই দুইটা 4টা। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা নেগেটিভ এগ্রিমেন্ট। সরি, আমি একটা পেজে দিলাম যাতে করে সুবিধা হয়। তো এইভাবে করে তোমরা যেটা করতে পারো, একটা পেজে রেখে বা একটা পেজে লেখার পরে সেটাকে তুমি একটু কোথাও সাজিয়ে রাখলে, বারবার একটু দেখলে, নজরে পড়লে বিষয়টা হবে। আরেকটু বিষয় মানে বেটার হতে পারে, সেটি হলো এটার পাশে একটা করে সেন্টেন্স লিখে নেবে, তাহলে দেখতে একটু সুবিধা হবে, এই আর কি। যেমন পজিটিভ ভার্ব পারার ক্ষেত্রেও যেমন কিছু স্ট্রাকচার মুখস্থ রাখতে হয়, যেমন হচ্ছে মেক ইউজ করলে কোথায় কি হয়, লেট ইউজ করলে কোথায় কি হয়, লাইক দিস, ওইগুলোর মতো করে এগুলো তোমাদের মনে রাখতে হয়। ওকে, আচ্ছা, একজন কি বলছে যে স্যার ডান দিকে একটু চাপান। আচ্ছা, হ্যাঁ, ডান দিকে একটু চাপান মানে হচ্ছে, বুঝতে পেরেছি আমি, মানে এইটাকে আমি একটু জাস্ট এদিকে দেবো না? হ্যাঁ, রাইট। এবার আমি একটু সরিয়ে দিলাম যাতে তোমরা স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো। আরেকটা কাজ করে দিই, আমি একটু ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। দেখো পেজটা দেখতে একটু কেমন কেমন নোংরা লাগছে না? আমি একটু জাস্ট এখানে একটু ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়ে গেল। এই যে দেখো, অনেক ফ্রেশ লাগছে আর কোনো রকমের ওই নোংরা আবর্জনা নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের আলোচনা শেষ করে ফেলেছি। এইবার দেখো তোমাদের বইয়ের শেষ অংশে, যেখান থেকে আমি তোমাদের পড়ালাম এতক্ষণ, ওইটার একেবারে শেষ অংশে দেখো প্র্যাকটিসে পূর্ণতা দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু বিভিন্ন সময় অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন্স। একটু প্র্যাকটিস করবে, আর যদি মনে করো যে আনসার হয়েছে কি হয়নি এটা কিভাবে বুঝবো, তাহলে সমাধান একটাই, এই বইয়ের শেষ অংশে তোমরা চলে যাও, সুন্দর করে ব্যাখ্যা সহ আনসার দেখতে পাবে। প্র্যাকটিসের পূর্ণতা 33 নামে সেখানে উত্তরগুলো দেওয়া রয়েছে। তো এগুলো যেহেতু উত্তর দেওয়া রয়েছে, আমি এগুলো দেখাবো না, এবার আমি সাল মেনশন করে আমি একটু দেখাই। সো আমি যেটা করব যে তোমাদের জন্য যে বইটি জব এবং অ্যাডমিশনের জন্য এমসিকিউ ম্যাজিক, আমি বইটি থেকে আমি লাইক একটা পেজ বের করে দেখাই। হ্যাঁ, এইটা পেজটা বের করলাম। ওকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এমসিকিউ ম্যাজিক বই থেকে আমি একটু বের করলাম। এই কোয়েশ্চেন ধরো সোনালী ব্যাংকের, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক, আচ্ছা নট আছে, তাহলে পরবর্তীতে নাইদার ডু আই, আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি এই প্যাটার্নে। হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীতে খুলনা ইউনিভার্সিটি কোথায় কিভাবে আসছে, যেমন ইউ লাইক চকলেট, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, পরবর্তীতে কি হবে, অ্যান্ড সো ডু আই, অ্যান্ড সো ডু আই, উল্লেখিত বাক্যটি হাবোধক, তাই নিচের স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে। অ্যান্ড সো প্রথম বাক্যে যেটা মানে যেভাবে ভেঙে দেওয়া লাগে। তার মানে তোমরা জাস্ট একটা জিনিস, আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যে পরবর্তীতে কিন্তু এর বাহিরে কোনো কোয়েশ্চেন্সে হবে না, জাস্ট এগুলোই। আচ্ছা, এই কোয়েশ্চেন্সগুলো ঢাকা ইউনিভার্সিটিতেও আসে,
প্রশ্নগুলো। হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, আচ্ছা এটা তো আমি তোমাদের দেখালাম সরাসরি, আমি আমার উদাহরণেই ছিল সেটা। আচ্ছা এটা ঠিক আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও এই কোয়েশ্চেনগুলো আসে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি অ্যাট এ গ্ল্যান্স। বরিশাল ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, সব জায়গাতেই কোয়েশ্চেনগুলো আসে। আমি ওটা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখাচ্ছি তোমাদের, এবং তোমরা যদি একটু ঠান্ডা মেজাজে প্র্যাকটিস করো তাহলে দেখবে ইজিলি এগুলো পারবে প্রত্যেকটাই। মানে এত ফানি মজা। দেখো আরেকটা কোয়েশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কোয়েশ্চেনটা আবার এইভাবে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি রাইট। হ্যাঁ, মানে পূর্ণাঙ্গ রূপে সবগুলো দিয়ে দিয়েছে, নিচের কোন বাক্যটি রাইট। তো বলা হচ্ছে যে ডি নাম্বারটা রাইট। ওকে, ভালো কথা, ডি নাম্বার রাইট। এখন আমার প্রশ্ন হচ্ছে বাকিগুলো কেন রাইট না একটু দেখা দরকার, যেহেতু এখানে অ্যান্ড সো, আমাদের সূত্র হচ্ছে অ্যান্ড সো হবে, কিন্তু এখানে সমস্যা কোথায়, অ্যান্ড আর এবং সো এর অবস্থা দেখো কোথায় দিয়েছি। ভালো কথা, অ্যান্ড এবং অলসো, দেখো কি মারাত্মক ভুল হয়ে গেছে। এই ডিড এখানে যদি কোনোভাবে চলে আসতো যে অ্যান্ড ডিড আই অলসো, তাহলে কিন্তু আবার রাইট হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, সো এগুলো খেয়াল করতে হবে। আই টুক, এটি পাস্ট টেন্স, অ্যান্ড সো আই ডিড, এই যে শেষে চলে গেছে। যদি বেচারা এইখানে আসতো তাহলে কিন্তু হয়ে যেত যেটা এইখানে রয়েছে। এরকম ছোট ছোট বিষয়গুলো থাকে। তো এভাবে করে চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকাতে একটু বেশি এসছে, ইসলামিক ইউনিভার্সিটিতেও অনেক পরিমাণে এসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও বেশ দেখা যাচ্ছে, খুলনা ইউনিভার্সিটি, হ্যাঁ লাইক দিস। এইভাবে করে আর কি তোমরা সাস্টেও এসছে, এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ অনেক অনেক জায়গাতে এসছে। যাই হোক, আর কি কোশ্চেন দেখাবো তোমাদের, দেখানোর যেগুলো বুঝে নিয়েছো। এনিওয়ে, এখন আমি জানি অনেকে হয়তো আবার একটু আমাকে স্মরণ করে দিচ্ছ যে স্যার কবে এমসিকিউ ম্যাজিক বইটা আসবে। ভেরি সুন, জাস্ট এইটুকুই বলে ভেরি সুন। আর দেরি হওয়ার পেছনে রিজনটা হচ্ছে ছাপাতে যা দেরি হয়, আসলে অনেক সময় প্ল্যানিং ওয়েতেও একটা কাজ হয় না, নির্দিষ্ট কিছু প্ল্যানিংয়ের পরেও আবার হঠাৎ করে কোনো একটা ঝামেলা হয়ে যায়। তো এরকমই একটি বিষয় ঘটেছে, বাট ভেরি সুন এটি চলে আসবে, তোমরা জানতে পারবে সবাই। তো গ্রামার প্র্যাকটিস করার পর, গ্রামার শেখার পর সব শেষে যেটি একটি স্টুডেন্টের রুমে, একজন চাকরি পরীক্ষার্থীর রুমে থাকা দরকার, সেটি হচ্ছে এই বইটি। সব শেষ আয়োজন হচ্ছে এমসিকিউ ম্যাজিক। আশা করছি খুব শীঘ্র চলে আসবে, তোমাদের ঘরে ঘরে বড় টেবিলে থেকে যাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী দিনে আবারও নতুন আয়োজন নিয়ে 19তম দিনের ক্লাসে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।